নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মন্দির দিঘির পাড়ের ভাঙন রোধে সংস্কার শুরু, উদ্যোগ দীপায়নের। হাইলাকান্দিতে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ স্থানীয়দের। গান্ধী মেলায় নজরুলের চিত্র প্রদর্শনী, পরিদর্শনে কলকাতার সমৃতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত ১১৪ নং বুথে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার সর্বস্তরের জনগণ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নানা পরামর্শ শোনেন। কিছুদিন পূর্বে শিলচর মন্দির দিঘির এলাকার পুকুরের পাশের একটি অংশ ভেঙে পড়ায় যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। বিষয়টি নজরে আসার পর বিধায়ক দীপায়ন সরজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখার পর পূর্ত বিভাগকে বলেন ভাঙ্গন এলাকায় একটি বাঁশের ফেন্সিং বসানোর ব্যবস্থা করে দেন। রবিবার বিধায়ক প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষ করে শিলচর পুরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙ্গনের ৩১ মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন। পরবর্তী সময় আরও ১৫ মিটার এলাকার সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, শহরের বিভিন্ন পুকুরে থাকা যেসব এলাকা রয়েছে সেগুলোর আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে ফান্ড অনুমোদন করার আবেদন জানিয়েছেন। শীঘ্রই শহরের পুকুর থাকা প্রত্যেকটি এলাকার কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে বিধায়ক কাছাড়ের বেশ কিছু উপাসনা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকারের দেওয়া চেক ও বিভিন্ন কমিটির হাতে এদিন তুলে দিয়েছেন। ১১৪ নং বুথের সভানেত্রী পম্পি পাল, শান্তনু রায়, দিলীপ কুমার পাল, রাজদীপ দাস, শৈলেন পাল, তাপস রায়, প্রাণকৃষ্ণ পাল ও সঞ্জীব দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে ১১৪ নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দির দিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত ১৫ তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে পিডব্লিউডিকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই ৩১ মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও ১৫ মিটার একটা কাজ রয়েছে, তো এই মন্দির দিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। আমরা দেখছি আজকে বিভিন্ন মন্দিরে আপনার চেক দিচ্ছেন, কিসের চেক এটা? আমরা দেখুন, এটা সরকারি চেক। এই সরকারি চেকে উপাসনা স্থল যেগুলো রয়েছে, এই উপাসনা স্থলে আজকে আসাম রাজ্য সরকার অত্যন্ত গর্বের সহিত বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা এই প্রথম পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড মন্দির উপাসনা স্থল সেগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু একসাথে এতগুলো মন্দিরকে, উপাসনা স্থলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগ, এটা প্রথমবার হয়েছে। তো আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল, এই মন কি বাতের অনুষ্ঠানে সরকারি ব্যবস্থায় এই চেকগুলো মন্দির কমিটিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।
শিলচর গান্ধী মেলা প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন কলকাতার ছায়ানট তথা নজরুল ইসলাম গবেষণা সংস্থার সভাপতি সমৃতা মল্লিক। সঙ্গে ছিলেন তার মা স্বরূপা মল্লিক। তারা এই প্রদর্শনী পরিদর্শন করে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাদের উত্তরীয় দিয়ে বরণ করেন সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ এবং শিক্ষাবিদ দীপঙ্কর চন্দ। সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত নাথ, কবি তমজিৎ সাহা, ভবতোষ চক্রবর্তী, মাস্টুর বাড়ি প্রমুখ। উল্লেখ্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবির জীবনের বিরল কিছু স্মৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে ১৬ মার্চে এই প্রদর্শনী উদ্বোধন হয়। বহু মানুষ এই চিত্র প্রদর্শনী পরিদর্শন করে তাদের মতামত লিপিবদ্ধ করেন। আজকের এই ব্যস্ত সময়ে এবং সামাজিক সংকটময় মুহূর্তে কবির শিক্ষা এবং জীবন দর্শন মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি সারা বছর বিভিন্ন কার্যসূচি পালন করে আসছে। আমি বর্তমানে ছায়ানট কলকাতার প্রেসিডেন্ট হিসেবে কিছু কাজ করার চেষ্টা করছি। কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরেও কিন্তু আজকে এখানে আসতে পেরে এই যে প্রদর্শনী দেখে আমি ভীষণভাবে আপ্লুত এবং এই মেলার মধ্যেও কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা সত্যিই একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবাই আসছেন এবং নজরুলের একটা ছবি, একটা রেয়ার ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা নজরুলকে যেন একটা অন্যভাবে আবিষ্কার করছি এই প্রদর্শনীতে এসে। শুভকামনা সবসময় রইল, আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা সকলে। সাত সকাল হাইলাকান্দি লক্ষ্মী শহরের দেবব্লকের পাশে একটি বন্ধ বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। সকাল সকাল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা যুবকের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গিয়েছে, লোকটি হাইলাকান্দি শহরের ভটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নাম সোসেন মালাকার। প্রতিবেশীরা এটি খুন বলে সন্দেহ করেছেন। এখানে মদের বোতল, সিগারেট, মোবাইল সহ ৫ টাকার একটি কয়েনও পাওয়া গিয়েছে। স্থানীয়রা আরও বলেন, এলাকায় এমন বহু বন্ধ বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো জোয়ার আড্ডা হয়ে উঠেছে। এই রহস্যজনক মৃত্যুর তদন্ত করছে হাইলাকান্দি পুলিশ। ওলো ওলো তোলে যাতা রে শুনে লিও ও তোমরা মার্কিনটা কইতো না আচ্ছা কানিসা শুনে নে বস ওই যে ও বলি কাপড়ে তোর মার্কিন খান তো আনলে তাড়াতাড়ি গেছা ওকে তাও ওই লাগতো না কিচ্ছু না তাও এমন খাবারটা আনলা খাবারটা আনলা গেছে তো 1 ঘন্টা তাহলে আনলা খাবো। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের তরফে শিলচর দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার শিলচর গুরুচরণ কলেজের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক মৃদুল যাদবের হাত ধরে ১৬০ জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও জেলাশাসক জানান, কাছাড় জেলায় ১৫,৭৭২ জনের মধ্যে এডিআইপি এবং আরভিওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গ এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে। ভারত সরকার ও আসাম সরকার সবসময় দিব্যাঙ্গ লোকেদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যাবে বলেও তারা উল্লেখ করেন। এ ধরনের কিছু এইডস বা এ ধরনের কিছু ব্যবস্থার মাধ্যমে এখানে বলা হয়েছে যে এখানে প্রায় 772 জনকে দেওয়া হবে।
15,772 জনকে দেওয়া হয়। আজকেই যে সবগুলো দেওয়া হবে এরকম নয়, একদিনে সবাই আসতে পারবেন না বা বিভিন্ন জায়গায় গিয়ে দিতে হবে, তাদেরকে ডেকে আনলে অসুবিধা হবে তাদের। এই সমস্ত কথা চিন্তা করে কিছু সংখ্যককে দিয়ে আজকের এই অনুষ্ঠানে আরম্ভনীতে আমি প্রথমেই বলেছিলাম যে আমি 3:30টায় আসবো, আমাদেরও পার্লামেন্ট চলছে। কিমসিং ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল আমাদের এবিসি, কিন্তু আমিও আধা ঘন্টা লেট করে এসেছি, যার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দ্বিতীয়ত, আপনারা এরকম ভাববেন না যে আমি এমপি হিসাবে, যেহেতু কেন্দ্রীয় সরকারের মোদীজি সরকার থেকে দেওয়া হচ্ছে তাই আমি এমপি আছি, এমএলএরা বা মন্ত্রীরা কেন के अंतर्गत जिस फिजिकली डिसेबल्ड को जो अप्लायंसेस की जरूरत थी वो उनको चिन्हित किया गया, उनको रजिस्टर किया गया, और साथ ही साथ सीनियर सिटीजन्स उनको जो भी एड्स एंड अप्लायंसेस की जरूरत थी उसको चिन्हित किया गया। इसके अंतर्गत ये पाया गया कि जो हमारे डिसेबल्ड कैटेगरी में जो बेनिफिशरीज हैं, लगभग 2600 बेनिफिशरीज आइडेंटिफाई किए गए, जिनके अंतर्गत आज 5000 उनको एड्स एंड अप्लायंसेस डिस्ट्रीब्यूट किए जाएंगे। साथ ही साथ राष्ट्रीय वयोश्री योजना, जो हमारे सीनियर सिटीजन्स हैं, बीपीएल कैटेगरी के सीनियर सिटीजन्स के लिए जो एड्स एंड अप्लायंसेस हैं, उसमें भी 2398 लोगों को आइडेंटिफाई किया गया और उनको 10,709 एड्स एंड अप्लायंसेस डिस्ट्रीब्यूट किए जाएंगे। तो पूरे कचार जिला में हमारा नंबर ऑफ जो बेनिफिशरीज हैं, जो हिताधिकारी हैं, लगभग 5008 हिताधिकारी हैं, और उनको लगभग 4.5 करोड़ रुपीस का एड्स एंड अप्लायंसेस का डिस्ट्रीब्यूशन एलिम्को द्वारा किया जा रहा है। एलिम्को द्वारा জেলা পরিষদ 9 কাটিগড়া থেকে বিধানসভা নির্বাচনে মনোনয়ন পাবেন আশাবাদী বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পাবেন এই আশার কথা ব্যক্ত করলেন বিজেপি রাজ্য পরিষদের সদস্য সুব্রত চক্রবর্তী। শনিবার শিলচর প্রেস ক্লাবে আজকের অতিথি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়ে দেন। তিনি স্পষ্টতই বলেন, গত বিধানসভা নির্বাচনে বহিরাগত গৌতম রায়কে কাটিগড়ায় প্রার্থী করে দলীয় স্তরে যে অভিজ্ঞতা হয়েছে এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় যোগ্য প্রার্থী কাটিগড়ায় বিজেপি মনোনয়ন পাবেন, দৃঢ়তার সঙ্গে একথা বলেন তিনি। পঞ্চায়েত রাজনীতির পোড়খাওয়া নেতা সুব্রত চক্রবর্তী বলেন, তিনি দশক ধরে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি গুরুদায়িত্ব পালন করে চলেছেন। কাজের নিরিখে দল 26-এর বিধানসভা নির্বাচনে তার প্রার্থিত্বের বিষয়টি গভীরভাবে বিবেচনা করবেন বলেন তিনি। কাটিগড়ায় বিজেপি মনোনয়ন নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নাম যেভাবে চর্চিত হচ্ছে এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে রাজি নন। আমাদের কাটিগড়ার দলটিকে উনিও পরাজিত হয়েছে। তো কাটিগড়ার আমাদের দলীয় কর্মী, সমর্থক, সাধারণ ভোটার তাদের কথা হলো যে আমাদের কাটিগড়া থেকে একজন যোগ্য ব্যক্তিকে দল যদি টিকিট দেয় সবাই মনে একটা আশা হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার প্রায় 9 বছর বিভিন্ন জায়গাতে অনেক ডেভেলপমেন্ট কাজ করছে, কিন্তু বর্তমানে আমাদের বিধায়ক নেই, আমাদের কংগ্রেস এখানে বিধায়ক আছে। উনি আছেন কি না এটা আপনারা জানেন, ওনার কোনো তৎপরতা নেই, ডেভেলপমেন্ট হচ্ছে না। তো কাটিগড়া সাধারণ ভোটার এবং আমার দলীয় কর্মীদের একই দাবি, একই আবদার যে এখান থেকে দলীয় যোগ্য ব্যক্তিকে দলীয় টিকিট দেওয়া। আপনি বলছেন যে কমলাক্ষ দে পুরকায়স্থ, যেটা সত্যি কথা, কমলাক্ষ দে পুরকায়স্থ এখনো কংগ্রেসের লিডার, কিন্তু ওই কাটিগড়াতে জানা যাচ্ছে যে বিজেপির যত সব কর্মকাণ্ড হচ্ছে, যত সব সভা হচ্ছে, মন্ত্রী মুখ্যমন্ত্রী যারাই যাচ্ছে, কমলাক্ষকে দেখা যাচ্ছে বিজেপির সভায় অংশগ্রহণ করতে। যদিও অফিসিয়ালি তিনি এখনো যোগ দেননি, তিনি বিজেপিতে ধরুন যোগ দিলেন, দেওয়ার পর উনাকেই টিকিট দেওয়া হলো, তাহলে কি উনার গুরু গৌতম রায়ের অবস্থানটা কি হবে কি কাটিগড়া? দেখেন, দলীয় সংগঠনের কোনো মিটিং এ আজ পর্যন্ত আমার জানা মতো কমলাক্ষ দে উপস্থিত হতে পারেনি বা উপস্থিত হননি, কারণ দলে এইভাবে কোনো সূচনা এখনো আসেনি। উনি আমরা দেখেছি উনি আমাদের মাননীয় মন্ত্রীরা যারা আছেন উনি দু একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছেন। শুধু আমরা কাটিগড়া না, কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে গিয়েছেন। যেহেতু উনি উত্তর সিংভূমের বিধায়ক, উনি একজন বিধায়ক হিসাবে উনার মন্ত্রী আসলে তো যে কোনো জেলা যেতে পারেন, সেই হিসাবে উনি গিয়েছেন, কিন্তু দলের কোনো সাংগঠনিক সভায় উনি আজ পর্যন্ত যোগদান করেন। আর সেটা আমি আপনাকে
আগে যেটা বলেছিলাম যে খাটি করা সাধারণ ভোটার আমার দলীয় কর্মী লোক চাইতেছে যোগ্য কাউকে স্থানীয় দেওয়া হোক। সুতরাং জনসাধারণ যে আবেগ, জনগণের যে আশা, সেখান থেকে যদি বঞ্চিত করে অন্যকে দেওয়া হয়, সেখানে বিগত নির্বাচনে যে অবস্থা সেটা হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। কারণ এখানে মানুষ বলছে যে এখানে কোনো মা কি খাটি করার কোনো মা কি এমন কোনো সন্তান জন্ম দেয়নি যে এমএলএ হওয়ার মতো যোগ্য আছে। তো সেই দিকে আমার মনে হচ্ছে আমাদের দলের হাইকমান্ড, দলের নেতৃত্ব যারা আছে সেই দিকে বিবেচনা করে স্থানীয় যারা আছেন দাবিদার, আপনাদের মধ্যেও তো একজনের সঙ্গে আরেকজনের খুব একটা ভালো সম্পর্ক না। আমাদের স্থানীয় যারা আছি দেখেন, আমাদের দলের যে কোনো কেউ দীর্ঘদিন থেকে যারা দল করছে বা সংগঠনের দায়িত্ব পালন করছে, যে কোনো কেউ অধিকার আছে সে যে কোনো নির্বাচনে দলের কাছে টিকিট দাবি করতে পারে, সেটা তার ব্যক্তিগত। কিন্তু আমরা সেটা বলতে পারি যে আমাদের স্থানীয় যোগ্য ব্যক্তিকে যদি টিকিট দেওয়া হয়, এখানে দল ঐক্যবদ্ধ হবে বা খাটি করার ভোটাররা ঐক্যবদ্ধ হবে, সেখানে কাজ করবেন। এবং আমাদের মধ্যে সংগঠন কাজ করতে যে আমরা যারা দলের জন্য দায়িত্ব আছে খাটি করা, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আশ্রম রোড কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো অসামাজিক কার্যকলাপ রোধে বিশাল নাগরিক সভা। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় এতদ অঞ্চলের পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, মদ বিক্রয় একটি সহজলভ্য আয়, কিন্তু এতে তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে। নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়ও। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জুয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। নেশার কবলে পড়ে ছাত্র সমাজ সহ মহিলাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরেন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী ও সূর্যকান্ত সরকার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমরা দাঁড়াই 9টার সময় দেখবো একটার পরে আরেকটা টুকটুকি যাচ্ছে, সাথে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু মদের গ্রাসে যখন পরিবেশটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সমাজের সবার ক্ষতি হয়। শ্যামবাবুর ছেলে যদি মদে আসক্ত হয়ে যায়, রামবাবুরও ক্ষতি হয়। রামবাবু যদি বলে যে না, শ্যামবাবুর ছেলে মদ খেয়েছে, যা আমার ছেলে তো খায়নি, না, একটার প্রভাব আরেকটা পড়বে। কারণ সঙ্গ দোষে লোহা বাসে। আজকে আমাদের কাছে আসে, অনেক সময় আসে, দেখা যায় বাবাকেও প্রতিষ্ঠিত কলেজের লেকচারার, ছেলেও লেকচারার হয়েছে কলেজের, কিন্তু দেখা যাচ্ছে ড্রাগসে আসক্ত ওই ছেলেকে যে লেকচারার হয়েছে কলেজে, তাকে এই ডিটেকশন সেন্টারে থাকতে হয়। তাকে মদে আসক্ত হওয়ার পর এই ডিটেকশন সেন্টার যেটা আছে সেখানে নিয়ে রাখতে হয়। কারণ এ ভালো ছেলে, সে কলেজে লেকচারার, কিন্তু সঙ্গ দোষে সে ড্রাগসে পড়ে গেছে। আর ড্রাগসে সাউথ হাইলাকান্দি মণিপুর মডেল স্কুলের সামনে সুমন নামের কম্পিউটার দোকানে ধরা পড়ে এক নেশাগ্রস্ত যুবক।
মোবাইলে অনলাইন লুডো গেম ডাউনলোড করে লাখ লাখ টাকা ব্যবসা করে যাচ্ছে এই কাটলিছড়া বাইপাসের যুবক। চলতি মার্চ মাসে মোবাইলের মাধ্যমে লেনদেন করে 1,09,000 টাকা। আজ মোবাইলের দোকানে 10,000 টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে এসে পুলিশের কাছে ধরা পড়ে এই কুখ্যাত নেশাগ্রস্ত যুবক। এভাবে অসতর্কভাবে মোবাইল আসক্ত পরিণাম ফল দিন দিন সমাজে হ্রাস ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব অনলাইন জুয়া পরবর্তী প্রজন্মের দিকে বিশদ হতাশা, হেনস্থা, বিরাট আকারের বিপদ আনবে। এ নিয়ে জনসমাজে প্রভাব পড়ছে বিস্তর। ভাই আমার 10,000 টাকা ট্রান্সফার দাও, আমি 10,000 টাকা ট্রান্সফার দিছি, দেওয়ার পরে আমার 10,000 টাকা হচ্ছে একটু রাখো, তারা আমার টাকা যাক আবার তোমার দিলাই কত টাকা লাগে, আমি আধারও আমরা 10 টাকা করে আধারও নেই, 10,000 টাকা একটু কম দিলাই, ওই হিসাবে একটু আমার কম দিয়া আর 3,000 টাকা নিছে, 13,000 টাকা না কত টাকা আমার এন্ট্রি আছে মোবাইল নাম্বার দেখতে পারবা। তো 3,000 টাকা আমি তার ক্যাশ দিয়েছি, 10,000 টাকা তো আমি পাইতাম, আমি রাখি দিছি। এরপরে বিকালে ঘন্টা পরে আবার আইসি, আই আমার কইছে দাদা আমার আরো 10,000 টাকা দেবো, আমি এখন দিয়া 10,000 টাকা দিছে, দেওয়ার পরে এরপরে আমি দিলেছি তারে, এরপরে কয় দাদা হয়েছে না আরো 5,000 টাকা দেও, 8 টাকা আমি দিয়া এখন বোয়া। এরপর মানুষ লাগছেন বিয়ে অরুণোদয় লাগে, আমি ওটা ফটো বা করিয়া জেরক্স করে দিয়া। এরপরে এমন হয়েছে, এমন টাইমে মানুষ এমন বিল লাগছে না, হে এই টাইমে হে বার হয়ে গেছে, বার হইয়া কোন দিকে গেছে আমি খেয়াল করছি, আমি কিন্তু মানুষকে বালা মানুষ বা হিন্দু মানুষ নাম দেখে সপ্তম দাস দেখার তার ওপর মাঝে নাম দেখার সপ্তম দাস। তো আলটিমেটলি বিশাল নাগরিক বিকাশ সে তো দিব বা টাকা, আমিও দাও একটু বারে একটু মানে যেনে দেখে সবুর আড় হয়েছে, আমি লোকালে বাড়িছি বাড়ি দেখি হেয়ার নাই। এরপরে তারা আমি ওখান থেকে ফোন করছি, তার নাম্বার আমার নাম্বার দিয়েছি, নাম্বার ফোন করছি, ফোন করার পরে আমার কয় যে দাদা আমি তো বলি আই গেছি, আমার টাকা আরো 5,000 দেও, আর আমার 5,000 দেও, আমি দিয়া কথা ভাই আমি 5,000 টাকা আরো দিছি। এরপরে আমার একটু করে ফোন করে আমার আরো 6,000 দেও, 6,000 আমি দিছি, তোর টোটাল 26,000 টাকা আমার গেছে, 1 টাকাও হে ঘুরে দিছে না। আর কালকে থেকে আমার ভালো ফোন আমি দিয়ে আর আমার আরো 3,000 দেও, সকালে আমার রেকর্ডিং এখন সব রেকর্ডিং আছে আমার কাছে, আমার 3,000 টাকা আরো দেও, আমি দিয়ে ওই তুমি কালি ফোন করে 3,000 টাকা দেও, 3বার রিকোয়েস্ট করছে বুঝছো নি? আচ্ছা ও বর্তমান আমার কাহিনী। কৈবর্ত সমাজ নিয়ে রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাস যে বক্তব্য রেখেছিলেন, এতে গোটা বরাক উপত্যকা সহ উত্তর পূর্বে কৈবর্ত সমাজের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে গোটা আসামে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে মন্ত্রী রঞ্জিত বক্তব্যের ক্ষমা চেয়ে নেন। মন্ত্রী রঞ্জিতের বক্তব্যের বিপক্ষে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, এ নিয়ে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী সমাজের প্রতি আহ্বান জানান। তার বক্তব্য, মন্ত্রী রঞ্জিত দাস কৈবর্ত সমাজ নিয়ে বক্তব্য অনুধাবন করে যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছেন, সেই কারণে অযথাই বক্তব্যকে কেন্দ্র করে যাতে আর প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তবে ভবিষ্যতে কোনো সমাজ নিয়ে কোনো ব্যক্তি বা দল সংগঠন যাতে এ ধরনের মন্তব্য না করেন, তার প্রতি সুজিত অনুরোধ জানিয়েছেন। প্রথমে দেখছি যে রঞ্জিত দাস নিয়ে একটা প্রতিক্রিয়া, বিদ্রুপ প্রতিক্রিয়া বরাক উপত্যকায় হয়েছে, এটা সত্যি কথা, যেটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা কৈবর্ত একটা মুখে দিয়া হয়তো ওনার বক্তব্যের মধ্যে মুখে দিয়া একটা কথা বাড়িয়ে গেছে, কিন্তু তারপরে দেখা গেছে গিয়া তাইন সঙ্গে সঙ্গে এই জিনিসটারে মিডিয়া ডাকিয়া প্রেস মাধ্যমে তাইন এটা কমা চাইছে, কমা চাইয়া এটা এখানে শেষ করছে তাইন। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কৈবর্ত মানুষের যে আসামি কোন বা অন্যান্য জায়গাতে যে মন্ত্রীরে নিয়ে আমাদের অনুষ্ঠানে একটা কূপ সৃষ্টি হয়েছে বা হয়েছে, এটা যেহেতু তাই মাপ চাইলেছে, মাপ চাওয়ার পরে আর এই জিনিসটা নিয়ে আর একবারে এটা ঠিক না, এখানে এটা স্টপ করে দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা হইলো, আমি সবার কাছে এটি একটা অনুরোধ রাখবো, আমি যে কোনো সমাজ নিয়ে, আমার কৈবর্ত না শুধু, কোনো সমাজ নিয়ে কেউই জানে এরকম বিদ্রুপ মন্তব্য না করাটাই ভালো। কেন, যখন একটা সমাজ নিয়ে যখন একটা কথা হয়ে যায় তখন ইস্যুটা অনেক বড় হয়ে যায়। আমরা যাই হোক, আমরা রঞ্জিত দাস মহাশয় তাই কইছেন, সঙ্গে সঙ্গে জিনিসটা তাই মাপসে শেষ করে দিছে, এটা ভালো কথা, সুন্দর কথা, এটা আমরা কোনো যাতে আর এটা এখানে এন করে দেওয়াটাই ভালো জিনিস আমি মনে করি। আর আমি বরাক উপত্যকা কৈবর্ত সভাপতি হিসাবে আমি একটাই সবার কাছে একটা বার্তা পৌঁছাইমু, যে জিনিসটা হয়েছে রঞ্জিত দাসে হয়েছে বা জিনিসটা নিয়ে একটু সবের মনে একটা খুব আসিন, যেহেতু তাই সোশ্যাল মিডিয়া মারফত মাপ চাইলেছে, এটা যেন আর কেউ এটা মনের মধ্যে না রাখে, এটা এখানে শেষ করে দেওয়াটাই ভালো।
শিলচর শহর সংলগ্ন পূর্ব কচুদরম রাধামাধবজিউ মন্দিরে রাজ্য সরকারের অনুদান তুলে দিলেন তাপাং ব্লক মন্ডল বিজেপি সভাপতি সন্দীপ দেব। মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার আয়োজন 116 নম্বর বুথের বিজেপি সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতুল সিনহা, ভূপতি শর্মা, চন্দ্র সিনহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সভায় মন্ডল সভাপতি বাকি আরও আর্থিক অনুদান শীঘ্রই তুলে দেবার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে এলাকার বেশ কিছু সমস্যার সমাধানে কিভাবে কাজ করতে হবে এ নিয়ে এলাকাবাসীর সহযোগিতার তৎপর হওয়ার প্রতিশ্রুতি দেন। রাধামাধবজির মন্দিরে অনুষ্ঠিত এই সভায় গ্রামের নারী পুরুষেরা বসে রেডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর মন কি বাতের অংশ নেন। আমি শ্রী শ্রী রাধামাধবজিউ মন্দির কমিটির উপসভাপতি তথা আমি ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বার। আমি আজকে খুবই আনন্দিত। আমাদের আসামের যত মন্ডল সভাপতি আছেন ওদের মধ্যে প্রথম সারির মন্ডল সভাপতিকে আমি সবাই পেয়ে আমি অতি আনন্দিত এবং আজকের দিনে অতি কম সময়ে আমরা সভা করা হচ্ছে না, সামান্য সময়ের জন্য আমরা পেয়েছিলাম। এখন আজকে আমরা এখান থেকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি গ্রামাঞ্চলের যে মন্দিরগুলোকে আমাদের হিন্দুত্ব রক্ষার স্বার্থে যে অনুদান দিতে শুরু করেছেন তার জন্য আমরা আমাদের কমিটির তরফ থেকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমরা এই মন্দিরের উজ্জ্বলের স্বার্থে আমরা আরো অনুদান পাবো সেটা আশ্বাস দিয়েছেন আমাদের সভাপতি মহাশয়। ওনাকেও আজকের দিনে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরাকে আজকে গর্বিত করে তুলেছেন যে মন্ডল সভাপতি আমাদের এখানে যে উপস্থিত হয়ে সভা করতে পেরেছেন তার জন্য আমরা খুবই গর্বিত। আমি আর অনুষ্ঠান ছিল মন কি বাত। মন কি বাতের আগে আমরা পার্টিগত যেটা সভা করার ছিল ছোট্ট একটা সভা, সেটাতে অনুদান সভা ছিল। অসম সরকারের মারফতে আমাদের হিন্দুত্ব যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যে অনুদান দিয়েছিল সেটা আমরা 1.5 লক্ষ টাকা আজকে পেয়েছি। আগামী দিনে সেটা কাজ শুরু হলেই বাকি 1.5 লক্ষ টাকা পাবো। এরপরেও মন্দির যদি শেষ হয় না, আমাদের সভাপতি ডিক্লেয়ার দিয়েছেন যে এখানে আরো অনুদান নিশ্চয়ই আসবে। তার জন্য আমি সভাপতিকে অশেষ ধন্যবাদ জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মন্দির দিঘির পাড়ের ভাঙন রোধে সংস্কার শুরু, উদ্যোগ দীপায়নের। হাইলাকান্দিতে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ স্থানীয়দের। গান্ধী মেলায় নজরুলের চিত্র প্রদর্শনী, পরিদর্শনে কলকাতার সমৃতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।